28 এপ্রিল 1988 ঠিক 1:25 একটি 19 বছরের পুরানো এয়ারক্রাফট বোয়িং 737, যেটি এলোহা এয়ারলাইন্সের প্রপার্টি ছিল, তা হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হনুলুলু যাওয়ার জন্য টেক অফ করেছিল। ওই দিন 737 এয়ারক্রাফটটি এর আগেও অলরেডি 3বার টেক অফ করেছিল। সবথেকে প্রথমে এই এয়ারক্রাফটটি হনুলুলু থেকে হিলো পৌঁছায়, সেখান থেকে মাউই আর তারপর মাউই থেকে কুই। ওই দিন আকাশ একদম পরিষ্কার ছিল আর দেখে কখনোই মনে হয়নি যে খুব তাড়াতাড়ি একটি দুর্ঘটনা হতে চলেছে। প্লেনের ক্যাপ্টেন ছিলেন রবার্ট সনসথেইমার, যার বোয়িং 737 এয়ারক্রাফটে 6700 ঘন্টা প্লেন চালানোর এক্সপিরিয়েন্স ছিল। যে কোনো প্লেনে এই পাইলট ছাড়াও আরও অনেক লোক থাকে যারা প্লেনের টেক অফের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে একজন ছিলেন প্লেনের ফার্স্ট অফিসার মেরিলিন টমস্ক্রিন, একজন 36 বছরের মহিলা যার এরকম এয়ারক্রাফটে 3500 ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। 28 এপ্রিল সকালবেলা হনুলুলু এয়ারপোর্ট থেকে ওই ফ্লাইটের ফার্স্ট অফিসার ওই ফ্লাইটের জরুরি ব্রিফ ফ্লাইট ইন্সপেকশন করছিল, আর সব কিছু দেখার পর প্লেন ওড়ার জন্য একদম প্রস্তুত ছিল। ঠিক সকাল 11টার সময় ওই এয়ারক্রাফট হনুলুলু এয়ারপোর্ট থেকে মাউইয়ের দিকে রওনা হলো, আর সেখান থেকে প্লেন হিলোর দিকে যাওয়ার ছিল। তো যখন এয়ারক্রাফট তার গন্তব্যে পৌঁছালো, তখন প্লেনের ক্যাপ্টেন বাইরে গিয়ে তার ইন্সপেকশন করার প্রয়োজন মনে করেনি। আসলে প্লেনে প্রত্যেকবার একটি করে ফ্লাইট কমপ্লিট হওয়ার পর তার রুটিন চেক আপ করতে হয়, যাতে প্লেনে কোনো ড্যামেজ বা টেকনিক্যাল প্রবলেম না হয়ে যায়। যদিও এটি একদম কম্পালসারি নয়, আর এজন্যই হয়তো পাইলট তা স্কিপ করাই ঠিক মনে করেছিল। তাই 1:25 প্লেন আবার আকাশে ওড়ার জন্য রেডি ছিল, যাতে 89 জন প্যাসেঞ্জার, 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস ও 2 জন পাইলট ছিল। প্লেন টেক অফ করার কিছু সময় পরই প্লেন আকাশে 24,000 ফুট উঁচুতে উঠছিল, কিন্তু 1:34 মাউই থেকে ঠিক 26 মাইল দূরে সেই দুর্ঘটনায় ঘটে যা কেউ কোনোদিনও কল্পনা করতে পারেনি। প্লেনে থাকা সমস্ত প্যাসেঞ্জার হঠাৎ এমন একটি আওয়াজ শুনতে পাচ্ছিল, যেন কোনো একটি বড় গর্ত থেকে প্রচণ্ড হাওয়া বাইরে বেরিয়ে আসছে। দেখতে দেখতে এয়ারক্রাফটের বাঁদিকের ছাদ প্লেন থেকে ভেঙে আলাদা হয়ে গেল, যার ফলে প্লেনের ভিতরে ও বাইরের এয়ার প্রেসার একদম এক হয়ে গিয়েছিল। আর প্রথমে ছাদের যে অংশটি ভেঙেছিল সেটি ভাঙতে ভাঙতে প্রায় 19 ফুট লম্বা হয়ে গিয়েছিল। এই অংশ প্লেনের ককপিট থেকে ফিউজলেজ পর্যন্ত লম্বা ছিল। প্রথমে তো পাইলট বুঝতেই পারেনি যে আসলে হয়েছেটা কি, কারণ প্লেনের ড্যামেজ পার্ট তাদের পিছনে ছিল। ককপিটে বসে থাকা ফার্স্ট অফিসার সেই সময় এয়ারক্রাফটকে কন্ট্রোল করছিল, আর তার মনে হচ্ছিল যেন কেউ তার মাথাকে পিছনে ঠেলে দিচ্ছে। আর তখন সে পিছন ফিরে দেখে যে প্লেনের ছাদের টুকরো র্যান্ডমলি এখান সেখান উঠছে, আর প্লেনের দরজাও সেখান থেকে উড়ে গেছে। যখন তিনি উপরে দেখেন, তখন তিনি শুধু নীল আকাশই দেখতে পায়। তারপর সেই প্লেন একটি পেন্ডুলামের মতো একবার বাঁদিকে দুলছিল তো একবার ডান দিকে, আর এরকম ডিসব্যালেন্স অবস্থায় প্লেনকে চালানো খুব প্রবলেম ছিল। এই সময় প্লেনের সকলেই তাদের অক্সিজেন মাস্ক পরে নেয়, আর ক্যাপ্টেন প্লেনকে কন্ট্রোল রাখার সর্বোচ্চ চেষ্টা করে, আর প্লেনে থাকা স্পিড ব্রেকারকে ব্যবহার করে যাতে প্লেনকে কন্ট্রোল করতে সুবিধা হয়। ওই সময় সবথেকে কাছের এয়ারপোর্ট ছিল মাউই আইল্যান্ডে। সবথেকে ভালো কথা হলো, যখন এই ঘটনা ঘটে তখন প্লেনে থাকা সমস্ত প্যাসেঞ্জারই সিট বেল্ট বেঁধেছিল, না হলে দুর্ঘটনা হওয়ার সাথে সাথে সমস্ত প্যাসেঞ্জার নিচে পড়ে যেত। প্লেনের 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টসের মধ্যে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস দরজার একদম সামনেই দাঁড়িয়েছিল, আর তাই ভিতরে হাওয়া আসতেই দাঁড়িয়ে থাকার জন্য প্লেন থেকে তিনি নিচে পড়ে যান। যখন প্লেনের মধ্যে এইসব ঘটছিল, তখন প্লেনের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে প্লেনের পাইলট একে অপরের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছিল না, তাই ইশারার মাধ্যমে একে অপরের সাথে কন্ট্যাক্ট করছিল। এরকম এই কারণে হয়েছিল কারণ প্লেনের মধ্যে জোরে হাওয়া বইছিল, যার কারণে কিছুই শোনা যাচ্ছিল না। পাইলটরা তো এটিও জানতে পারছিল না যে তাদের রেডিও সিগন্যাল আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা, আর তাদের এমার্জেন্সি মেসেজও এয়ার ট্রাফিক কন্ট্রোলার পর্যন্ত ডেলিভার হচ্ছে কিনা সে ব্যাপারেও তারা নিশ্চিন্ত হতে পারছিল না। আর যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার মেসেজ পৌঁছালো, তখন এই প্লেন মাটি থেকে আর মাত্র 14,000 ফুট উপরে ছিল। সিগন্যাল পেতেই মাউই এয়ারপোর্টের স্টাফরা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য দ্রুত ব্যবস্থা নিতে থাকে, কিন্তু এয়ারপোর্ট টাওয়ার কন্ট্রোলের কাছে এরকম ইনফরমেশন ছিল না যে প্যাসেঞ্জারদের মেডিকেল হেলথেরও সাপোর্ট লাগবে, কারণ প্লেনের পাইলট তাড়াহুড়োতে শুধু বলেছিল যে এয়ার ডিফারেন্সের জন্য প্লেনের র্যাপিড ডিকম্প্রেশন হয়েছে, কিন্তু প্লেনের কারেন্ট সিচুয়েশনের সম্বন্ধে ডিটেলসে বলতে ক্যাপ্টেনের কাছে অত টাইম ছিল না। দেখতে দেখতে প্লেন মাটি থেকে আর মাত্র 10,000 ফুট দূরত্বে থাকে। তখন প্লেনের ক্যাপ্টেন তার অক্সিজেন মাস্ক লাগায় আর প্লেনের স্পিড ব্রেকারকে বন্ধ করে দেয়। প্লেন তখন আকাশে থাকে আর দ্রুত কাহুলায় এয়ারপোর্টের দিকে অগ্রসর হয়। ক্যাপ্টেনের ইশারার পর ফার্স্ট অফিসার ল্যান্ডিং গিয়ারকে নিচে নামায়, কিন্তু ল্যান্ড ইন্ডিকেটারের যে সিগন্যাল ছিল তা অন হচ্ছিল না।
এতে দুটো জিনিস হতে পারে, হয়তো সিগন্যাল লাইট খারাপ হয়ে গেছে বা ল্যান্ডিং গিয়ারে সত্যি কোনো প্রবলেম ছিল। এখন আরও একটি বিপদ এসে হাজির হলো। রানওয়ের কাছাকাছি আসতেই প্লেনের বাঁদিকের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। ক্যাপ্টেন বাঁদিকের ইঞ্জিন আবার চালু করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তা চালু হয় না। এত সমস্যার পরও ঠিক 1:55 সময় প্লেন রানওয়েকে টাচ করে। প্লেনকে এরকমভাবে ল্যান্ড করানো সত্যি এক ভয়ঙ্কর কাজ। প্লেন দাঁড়াতেই সেখানে থাকা রেস্কিউ টিম সাহায্যের জন্য পৌঁছায়। প্লেনে থাকা সমস্ত যাত্রী প্রাণেই বেঁচেছিল, শুধুমাত্র একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বাদ দিয়ে, যে প্লেনের দরজার কাছে দাঁড়িয়েছিল। বাকি যাত্রীদের মধ্যে 65 জন লোক প্লেনের ভাঙা অংশের দ্বারা আঘাত পেয়েছিল, আর তার মধ্যে 8 জন লোক খুবই ইনজোর্ড ছিল, যাদের জরুরি ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওদিকে প্লেন এতটাই খারাপভাবে ড্যামেজ হয়েছিল যে তাকে পুনরায় ঠিক করা অসম্ভব ছিল, তাই প্লেনটিকে সেখানেই ডিসমেন্টাল করে দেওয়া হয়। কিন্তু এত বড় দুর্ঘটনার পিছনে কারণ ছিল এই প্লেনের ফ্লাইট সার্কেল, অর্থাৎ অনেক কম সময়ের মধ্যেই এই প্লেন অনেক বেশিবার ল্যান্ডিং ও টেক অফ করেছে। অতিরিক্ত ল্যান্ডিং ও টেক অফের কারণ ছিল এত কম দূরত্বে থাকা এতগুলো আইল্যান্ডে লাগাতার ল্যান্ডিং ও টেক অফ, যা প্রয়োজনের থেকে প্রায় দুগুণ বেশি ছিল। ফ্লাইটে থাকা এক প্যাসেঞ্জার তার ইন্টারভিউর সময় বলেন যে প্লেনে ওঠার সময় তিনি প্লেনের গায়ে একটি ছোট ক্র্যাক নোটিস করেছিলেন, কিন্তু তার কাছে এই ড্যামেজ এতটা সিরিয়াস ইস্যু লাগেনি, তাই সে তার ক্রিউ মেম্বারকে ইনফর্ম করার বদলে তা ইগনোর করে দেয়। তো বন্ধুরা, এই দুর্ঘটনার পিছনের কারণ কি ছিল? প্যাসেঞ্জারদের অসচেতনতা নাকি এতবার ল্যান্ডিং ও টেক অফ? তোমাদের রায় কমেন্টে লিখে জানাও। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে অন করে দাও। দেখা হবে আবার পরের ভিডিওতে।